বাংলাদেশের জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদকেও আমরা সবাই ভালোবাসি এবং এই ভালোবাসার জন্য আমার মনে হয় যে এখানে আপনারা এত সময় বলছিলেন গত 14 বছর বাংলাদেশটা আসলে শেখ হাসিনা নামক একজন মাফিয়া নেত্রী এবং তার সাথে সম্পর্কিত একদল শকুন আসলে দেশটাকে ঘুরে করে খাচ্ছিল এবং আপনারা সবাই এত দূর থেকে অনেক কষ্ট করেছেন এবং এ নিয়ে অনেক আলোচনাও হয়েছে এবার যে বাংলাদেশে যে শেখ হাসিনার পতন এবার যে 5ই আগস্ট হলো তার জন্য আমাদের প্রবাসী ভাই এবং বোনদের যে অবদান, এই অবদান কিন্তু সাংঘাতিকভাবে স্মরণ করার মতো। তার একটা কারণ হলো শেখ হাসিনার যে শাসন যন্ত্র, তারা বাংলাদেশের সবার গলা টিপে ধরেছে। বাংলাদেশে বসে কোনো কথা কেউ বলতে পারত না। বিদেশ থেকেই সর্বপ্রথম এই অপশাসনের বিরুদ্ধে কথা বলা শুরু হয়। আপনারা দুজনেই বলেছেন, আপনারা স্টেট ডিপার্টমেন্টের সামনে আপনারা ডেমনস্ট্রেশন করেছেন, হোয়াইট হাউস ডেমনস্ট্রেশন করেছেন, ইউনাইটেড নেশনসে ডেমনস্ট্রেশন করেছেন। আপনারা বিভিন্নভাবে আপনাদের যারা বাংলাদেশে আপনাদের সহকর্মী আছেন বা অন্য যারা আছেন তাদেরকে আর্থিকভাবে আপনারা সহায়তা করেছেন যাতে করে তারা শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলতে পারে। এবং এই 12 বছরের বা 14 বছরের যে আমাদের সবার উদ্যোগ, আমাদের সবার যে কন্ট্রিবিউশন, সেটা একটা ফাইনাল শেপ নেয় আসলে জুলাইয়ের, আমরা বলি জুলাইয়ের বিপ্লব, গণঅভ্যুত্থান এবং 5ই আগস্টে হাসিনার পতন। অনেকেই বলে যে 5ই আগস্টের পতনটা ছিল কিছু সংখ্যক ছাত্র ওই সময় পতনটা ঘটিয়েছে, কিন্তু আমরা বলি এটা একটা ধারাবাহিকতা, যে ধারাবাহিক শুরু হয়েছিল 2009 সাল থেকে এবং আমাদের সবার প্রচেষ্টায় শেষ পর্যন্ত শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এবং আপনারা দেখেন যে এটা আল্লাহর হুকুম, কত আনপ্রেসিডেন্টেড। পৃথিবীর কোথাও এমন কোনো উদাহরণ নাই যে একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়ক যখন পালিয়ে যায় তার সাথে তার যে মেম্বার অফ পার্লামেন্ট, 300 মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশে, প্রত্যেকটা মেম্বার অফ পার্লামেন্টকে পালিয়ে যেতে হয়েছে। তো কত বড় পাপিষ্ঠ ছিল এই সরকার, যার ফলে তাদের সবাইকে পালিয়ে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশ, আমরা বলি দ্বিতীয়বার আমরা মুক্ত হয়েছি। আমি স্বাধীনতা শব্দে উচ্চারণ করবো না, আমরা মুক্ত হয়েছি। তো 5ই আগস্টের যে আমাদের পাওয়া, এই পাওয়া কিন্তু আমাদের সামনে কিছু কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং প্রধান চ্যালেঞ্জটা হলো আমাদের যে রাজনীতি করার ধরন, এটা আমরা কখনোই আর অতীতে ফিরে যেতে পারবো না। আমাদেরকে নতুন ধরনের রাজনীতি শুরু করতেই হবে। আমাদের যে নবীন প্রজন্ম, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তাদের হাতে এই ডিভাইসটা আছে। এটার মধ্যে পৃথিবীর নলেজ ব্যাংক, তারা যে নলেজ অ্যাক্সেস করতে চায় তারা এই মুহূর্তে সেই নলেজ অ্যাক্সেস করতে পারবে। সো এই নতুন প্রজন্মকে শুধু আশ্বাস দেখানোর রাজনীতি, অতীতের ইতিহাস কবচানোর রাজনীতি, এগুলো করে আমার মনে হয় যে বাংলাদেশে এই ধরনের রাজনীতি ঠাঁই পাবে। আমাদের রাজনীতিকে হতে হবে ফরওয়ার্ড লুকিং এবং এই কারণেই আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি অনেক আগেই বুঝতে পেরেছিলেন যে হাসিনাকে তো একসময় পালাতেই হবে, এভাবে তো একটা স্বৈরাচার টিকে থাকতে পারে এবং উনি চিন্তা করেছিলেন যে আমাদের বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে বিএনপির রাজনীতিকে জ্ঞান নির্ভর করতে হবে এবং বিএনপির রাজনীতিকে উন্নয়ন সেন্ট্রিক বা উন্নয়ন কেন্দ্রিক করতে হবে। এই চিন্তা নিয়েই, এই ধারণা নিয়েই সর্বপ্রথম আমরা ভিশন 2030, আমি জানি না আপনারা এই ডকুমেন্টটা দেখেছেন কিনা, ভিশন 2030 ডকুমেন্ট বিএনপি তৈরি করে। এটা শুধু 2017-18 দিকে এই ডকুমেন্টটা তৈরি হয় এবং এই ডকুমেন্টের মধ্যে খুব ইনডেপথ আছে যে বিএনপি যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে পরে বাংলাদেশে বিএনপি কি ভ্যালু অ্যাড করবে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, এই সব সেক্টরে বিএনপি কি ভ্যালু অ্যাড করবে, এই দিক নির্দেশনা ভিশন 2030-তে ছিল। এরপরে আমরা এই ভিশন 2030-র উপরে আমরা উই বিল্ট অন ভিশন 2030 এবং এটা 2022 সালে মার্চ মাসে জনাব তারেক রহমান সর্বপ্রথম 27টা দেশ রাষ্ট্র মেরামতের জন্য 27টা পয়েন্ট উনি আইডেন্টিফাই করেন এবং এটাকে আমাদের বিএনপির পার্টির প্রতিটি স্তরে এটাকে উনি বিলি করেন। কিন্তু পরবর্তীতে
আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে শেখ হাসিনার যে গত 14 বছরের শাসন, প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে এগুলোকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, সংসদ ধ্বংস হয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে, দুর্নীতি দমন ব্যবস্থা ধ্বংস হয়েছে। এবং এই প্রতিষ্ঠানগুলোকে যদি গড়তে হয়, এই গড়ার দায়িত্ব বিএনপির একার না। এই যে রিয়েলাইজেশন, এইটাও আমাদের নেতা জনাব তারেক রহমানের মধ্যে আসে, যেটা বিএনপি একা এই দায়িত্ব নেওয়া উচিত হবে না। ওই জন্য এই 27 দফা নিয়ে বিএনপি প্রত্যেকটা পার্টি, যেসব দলগুলো শেখ হাসিনার স্বৈরাচারী যে শাসন তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, গণতন্ত্রকামী যে দলগুলো, তাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা শেষ পর্যন্ত 31টা, আপনারা মনে শুনেছেন, 31টা রাষ্ট্র মেরামতের যে পয়েন্ট, এটা আইডেন্টিফাই করা হয়। সুতরাং আমরা প্রায় বলি যে বিএনপির 31টা রাষ্ট্র মেরামতের পয়েন্ট, আসলে তা না। এটা হলো গণতন্ত্রকামী প্রত্যেকটা দলের 31টা রাষ্ট্র মেরামতের পয়েন্ট। আমার এত কিছু বলার উদ্দেশ্য হলো, প্রথমে বলেছিলাম যে আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি জ্ঞান নির্ভর, আমরা বলি নলেজ বেসড এবং ডেভেলপমেন্ট সেন্ট্রিক রাজনীতির উনি এটাকে প্রবর্তন করতে চান। এবং তার ধারাবাহিকতাতেই আজকে আমাদের এই 31 দফার রাষ্ট্র সংস্কারের যে কাঠামো, এই কাঠামোটা আমাদের কাছে আছে। এবং এই কাঠামো যদি আপনারা দেখেন, এখানে ব্রডলি 2 ভাগে আমরা ভাগ করতে পারি এই 31টা পয়েন্ট। একদিকে আছে রাষ্ট্র মেরামতের, যেমন সংসদ, আমরা নির্বাচন ব্যবস্থা কিভাবে মেরামত করব, আমরা জাতীয় সংসদকে কিভাবে মেরামত করব, আমরা রাষ্ট্রের বিভিন্ন ভারসাম্য কিভাবে আনবো।